কন্টিনিউ করো। এখন একটা কোশ্চেন আসতে পারে, আমাদের যদি অটোফেগি এভাবে বৃদ্ধি পাইতেই থাকে তাহলে কি আমরা আমাদের নিজেদের সব সেলকে খেয়ে ফেলবো একটা পর্যায়ে গিয়ে, মানে অ্যাপোপ্টোসিস হওয়া শুরু হবে নাকি? এটা একটা কোশ্চেন আসতে পারে। জন্য আমরা পরের পর্যায়ে আমরা দেখতে পারছি যে নর্মাল মিডিয়াতে বা সিআর মিডিয়াতে 25 দিনের যে সেলগুলো, সেখানে তারা অ্যাপোপ্টোসিস শুরু হয়েছে, যেহেতু তারা নীল স্টেইন দিছে। এবং এটা কিছু অলরেডি ডেড সেলও দেখতে পাচ্ছি স্লাইডে হয়তো, যেটা এখানে একদমই প্রায় অনুপস্থিত 2 দিনের সেলগুলোতে। তো এই স্টাডিটার মাধ্যমে আমরা অ্যাপোপ্টোসিস ইনডিউস হয়েছে জাস্ট এটা বলতে চাচ্ছি, কম বা বেশি হয়েছে কিনা এটার জন্য। তো আমরা তো এখান থেকে বুঝতেই পারতেছি যে 2 দিনে অ্যাপোপ্টোসিস হচ্ছে না, বাট 25 দিনে অ্যাপোপ্টোসিস হচ্ছে। এখন কথা, 25 দিনে যে অ্যাপোপ্টোসিস হচ্ছে দুইটা ক্ষেত্রেই, তো কোনটাতে বেশি এবং কোনটাতে কম? তো এটার জন্য আমরা যে আরেকটা এক্সপেরিমেন্ট করি, সেখান থেকে আমরা রেজাল্ট পাই যে 25তম দিনে সিআর মিডিয়াতে অ্যাপোপ্টোসিস কম হচ্ছে নর্মাল মিডিয়ার থেকে। তো এটা দিয়ে আমরা কি বুঝছি যে আমার একই সাথে সিআর মিডিয়াতে অ্যাপোপ্টোসিস কম হচ্ছে, মানে আমার কম সংখ্যক সেল মারা যাচ্ছে, এট দি সেম টাইম অটোফেগই বেশি হচ্ছে। তার মানে দুইটা প্রসেসে আমার জন্য বেনিফিশিয়ারি। তো এটা দিয়ে আমরা বলার চেষ্টা করছি যে হ্যাঁ, অ্যাপোপ্টোসিস যেহেতু সিআর মিডিয়াতে কম হয়, এটাও হয়তো আমাদের স্টেল লংজিভিটি বৃদ্ধি করতে সহায়তা করতেছে। এখন যাই মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়ার উপর সবচেয়ে বেশি প্রভাব আমাদের আমাদের সেলের উপর মাইটোকন্ড্রিয়ার প্রভাব হয়তো সবচেয়ে বেশি। এবং মাইটোকন্ড্রিয়ার সাথে গ্লুকোজের একটা সম্পর্ক আছে, যেহেতু এটা এনার্জি প্রোডাকশনের কাজই করে মাইটোকন্ড্রিয়া। এবং বিভিন্ন যে পাথওয়ে আছে, আইজিএফ পাথওয়ে, যেটা ইনসুলিন পাথওয়ে, ওইখানে গ্লুকোজের মাধ্যমে এএমপি কে পাথওয়ে, এগুলো সবই মাইটোকন্ড্রিয়ার সাথে রিলেটেড। এবং মাইটোকন্ড্রিয়া আমার জানা মতে মোর দ্যান 250 ডিজিজের সাথে মাইটোকন্ড্রিয়ার প্রত্যক্ষ অথবা পরোক্ষ সম্পর্ক আছে। আমি যদি সংখ্যাটা ভুল না বলি, ভুলও হইতে পারে, এই মুহূর্তে হয়তো মনে নাই। তো এখানে আমরা মাইটোকন্ড্রিয়াল অ্যাবান্ডেন্স, যে মাইটোকন্ড্রিয়ার কি অবস্থা দেখার জন্য মাইটোকন্ড্রিয়াল ডিএনএর অ্যাবান্ডেন্সটা দেখার চেষ্টা করছি ফ্লোরোসেন্স মাইক্রোস্কোপিতে। তো এখানে যদি আমরা ছবিটাই দেখি, এটা হলো নিউক্লিয়াস, এবং ছোট এখানে যেটা, এটা হলো মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। তো ফ্লোরোসেন্স যখন আমরা মাইক্রোস্কোপিতে দেখি, তখন এরকম আমরা ভিউ পাই যে মাইটোকন্ড্রিয়াল অ্যাবান্ডেন্সটা কি পরিমাণে আছে। তো এটা যখন আমরা দেখছি, তো ভিজুয়ালি আমরা দেখতে পারতেছি যে 25 দিনের যে সিআর মিডিয়া, এখানে আমরা বেশি সংখ্যক অ্যারো চিহ্নগুলো দিয়ে বোঝাইতেছি যে বেশি সংখ্যক মাইটোকন্ড্রিয়াল একটা অ্যাবান্ডেন্স দেখা গেছে। তো এই মাইটোকন্ড্রিয়াল অ্যাবান্ডেন্সটাকে আমরা আবার ব্রডার সেন্সে মাইক্রোবায়োজেনেসিস বলতে পারি। মানে এটা অনেক উচ্চমার্গীয় টার্ম, আমাদের ওয়াই এক্সপেরিমেন্ট এখনো আমরা যাইতে পারি নাই, বা জানিও না আমাদের ফ্যাসিলিটিস আছে কিনা। তো মাইটোকন্ড্রিয়াল অ্যাবান্ডেন্স বৃদ্ধি পাওয়াকে আমরা অনেক সময় মাইটোবায়োজেনেসিস বলতে পারি। তো মাইটোবায়োজেনেসিস হইলে আমাদের সুবিধাটা কি? যেহেতু এটা সেলের এনার্জি প্রোডাকশনের সাথে সরাসরি সম্পৃক্ত, তো মাইটোবায়োজেনেসিস প্রক্রিয়াটা অবশ্যই আমাদের জন্য উপকারী হবে। কারণ আমরা কম খাবার খাচ্ছি, সিয়ার মিডিয়ার মাধ্যমে কম খাবার দিচ্ছি, কিন্তু সে তাও বেশি পরিমাণে যদি মাইটোকন্ড্রিয়াল অ্যাবান্ডেন্স তৈরি করতে পারে, বেশি এনার্জি প্রোডাকশন করতে পারে, সেটা তো অবশ্যই আমাদের জন্য ভালো। তো যেটা এর সাথে প্যারালালি একটা প্রক্রিয়া চলে, যেটা আমরা টেস্ট করি না, সেটা হলো মাইটোফেগ এন্ড মাইটোবায়োজেনেসিস। দুইটা প্রসেসই সিয়ার দিলে, দুইটা প্রসেসই প্যারালালি চলতে থাকে। একদিকে মাইটোবায়োজেনেসিস হয়, অন্যদিকে মাইটোফ্যাগি হয়। তো মাইটোফ্যাগি যেহেতু আমরা এখন দেখতে পাই না, আমরা মাইটোবায়োজেনেসিসেই আছি। আর এটা তো আমাদের জাস্ট ভিজুয়াল একটা যে অ্যারো দিয়ে বোঝাচ্ছি যে এত এত সংখ্যায় আমরা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর অ্যাবান্ডেন্স বৃদ্ধি পাইতেছি, কিন্তু এটা আবার আর সংখ্যা দিয়ে বোঝানোর জন্য আমরা ওই ইমেজটাকেই একটা সফটওয়্যারের মাধ্যমে প্রসেস করছি। এটা তো ফ্লোরোসেন্স মাইক্রোস্কোপিতে ইয়ে করা। তো এই সেলগুলো হলো ফ্লোরোসেন্স যে ডাবি একটা ডাই ইউজ করি, ওইটা আহ দিয়ে টেস্ট করার মাধ্যমে আর কি কাজ করে। তো তারপরে আমরা যে এটা গ্রাফ চার্টটা তৈরি করছি, এটা হলো তাদের যে একটা সেল যে ফ্লোরোসেন্স ইনটেক করছে। আচ্ছা, আমার যদি মাইটোকন্ড্রিয়া বেশি হয়, সেখানে তো আমার অবশ্যই ফ্লোরোসেন্সের পরিমাণ বেশি হবে, কারণ ওই ডিএনএটাই তো মাইটোকন্ড্রিয়াটাকে নিচ্ছে। তো এটা তো বোঝাইতে পারছি মনে হয়, যে যে সেলে মাইটোকন্ড্রিয়া বেশি, সেখানে ফ্লোরোসেন্সের পরিমাণও বেশি, একদম সহজ কথায়।
তো সেই ফ্লোরসেন্সটা আমরা যখন মাপছি আর কি সফটওয়্যার দিয়ে, তখন আমরা পাইছি এই যে 2 দিনের যে নর্মাল মিডিয়া বা সিআর মিডিয়াতে এখানে তেমন কোনো চেঞ্জ নাই ফ্লোরসেন্স ইন্টেন্সিটি বা ফ্লোরসেন্সের পরিমাণে। কিন্তু 25 দিনে গিয়ে দেখা যাচ্ছে নর্মাল মিডিয়ার থেকে সিআর মিডিয়াতে আমাদের ফ্লোরোসেন্সের পরিমাণ সিগনিফিক্যান্টলি বেশি। এর চিহ্ন দিয়ে আমরা এটাই বোঝাই। তো আমরা ছবির মাধ্যমে তো দেখছি, অ্যারো দিয়ে যে সেলগুলো বোঝাইছি, আমরা এখন একটা স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে দেখলাম যে ফ্লোরোসেন্সের পরিমাণ অর্থাৎ এমটিডিএন এর পরিমাণ আসলেই বৃদ্ধি পায় সিআর মিডিয়াতে। তো এই যে বৃদ্ধি পাচ্ছে, এটার জন্য কি কারণ হইতে পারে যে মাইটোকন্ড্রিয়াল অ্যাবান্ডেন্স যে বৃদ্ধি পাচ্ছে সিআর মিডিয়াতে? হ্যাঁ, তো এর পিছনে মেকানিজমটা কি? তো এইটা স্টাডি করার জন্য আমরা আরেকটা এক্সপেরিমেন্ট করছিলাম, সেটা হলো মাইটোকন্ড্রিয়াল ডিএনএ মিউটেশন রেট। মিউটেশন রেটটা যেহেতু আমরা জানি এমটিডিএনএ অনেক বেশি মিউটেশনের প্রতি সেনসিটিভ, যেহেতু তাদের হিস্টোন প্রোটিন নাই। তো এটা মিউটেশনটাকে আমরা কিভাবে এফেক্ট করে আমাদের ক্যালোরি রেস্ট্রিকশন, তো সেটা দেখার জন্য যখন আমরা এক্সপেরিমেন্টটা করছি, তখন দেখলাম যে সিআর মিডিয়াতে নর্মাল মিডিয়ার থেকে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট পরিমাণে মিউটেশন কম আসে। তো মিউটেশন কম আসে, এটা দিয়ে আমরা বলার চেষ্টা করছি যেহেতু মিউটেশন কম, এটাই হয়তো মাইটোকন্ড্রিয়াল পরিমাণ বাড়ার একটা কারণ সিআর মিডিয়াতে। তো সামগ্রিকভাবে মাইটোকন্ড্রিয়াল যদি আমরা ডাইনামিক্স বলি, এক কথায় মাইটোকন্ড্রিয়াল ডাইনামিক্স এর ভিতরে আসে, অ্যাবান্ডেন্স বলি, মিউটেশন বলি, বায়োজেনেসিস বলি, পুরো মাইটোকন্ড্রিয়াল ডাইনামিক্সটাই আমাদের সিআর দ্বারা বেনিফিটেড হয়, যেটা আলটিমেটলি হয়তো আমাদের লংজিভিটিটাকে বাড়াইতে সাহায্য করে। এ পর্যন্তই আমরা এক্সপেরিমেন্ট করতে পারছি থিসিসে, যেহেতু আমাদের 3 মাসের, এবং আগেই বলছে যে আরেকটা প্যারামিটার ছিল। সো এ পর্যন্তই হলো আমার থিসিসের কাজ শেষ। ইয়াতে যে আমরা মিউটেশন অ্যানালাইসিস করি, এটা থেকে এই জিনের উপর আমাদের ক্যালোরি রেস্ট্রিকশনের একটা বড় প্রভাব আছে। তারপরে যখন আস্তে আস্তে পেপার পড়তে শুরু করি ক্যালোরি রেস্ট্রিকশন এবং GCN5 এর সম্পর্ক নিয়ে, তখন আস্তে আস্তে দেখতে পারি যে এই এই জিনিসগুলো হইতে পারে, যে লাইফ স্প্যান এক্সটেনশন বা ও GCN5 বলে একটা হিস্টোন অ্যাসিটাইল ট্রান্সফারেজ। হিস্টোন অ্যাসিটাইল ট্রান্সফারেজ বলতে এটার একটা এপিজেনেটিক প্রভাব আছে, এবং ক্যালোরি রেস্ট্রিকশন একটা এপিজেনেটিক মডিফিকেশন। তো এই এপিজেনেটিক মডিফিকেশন থেকে আমরা দেখতে শুরু করি যে কি কি এপিজেনেটিক মডিফিকেশন আমরা দিতে পারি, যেহেতু এটা হিস্টোন অ্যাসিটাইল ট্রান্সফারেজ, এবং হিস্টোন অ্যাসিটাইল ট্রান্সফারেজ হওয়ার কারণে এই জিনটা কোন কোন সিস্টেমে কাজ করে, কোন কোন জায়গায় এদের প্রভাব আছে, তখন আমরা যে যে পাথওয়ে গুলো কিছু পাই, পাথওয়ে গুলোর যে আলটিমেট যেখানে যাচ্ছে তাদের প্রসেস গুলোই আমাদের হইলো যে মাইটোফেগি, অ্যাপোপ্টোসিস, অটোফেগি। তো ওইখানে এইভাবেই ধরে ধরে যাওয়া, একটার পর একটা লিটারেচার রিভিউ করে, তারপরে তো এক্সপেরিমেন্ট গুলো সাজানো, কিছু এক্সপেরিমেন্ট মাথায় ছিল করতে পারি নাই, কিছু সময় পাই নাই, কিছু কিট কেমিক্যাল নাই। তো এইভাবেই কোনোভাবে দৌড়ায় থিসিসটা শেষ হয়, এবং থিসিস থেকে যেহেতু আমি 2টা প্যারামিটার নিয়ে কাজ করি, ওইখান থেকে একটা প্যারামিটার আইসোলেট করে আসলে আমার জন্য সুবিধাজনক ছিল। মানে থিসিস লেখাটাই কঠিন ছিল, পেপার লেখাটা আমি বেশি টাইম দেই নাই। পেপার লেখাটা তুলনামূলক সহজ হয়েছে যেহেতু থিসিসে বেশি পেন নিয়েছিলাম তখন। আর স্ট্রাগল বলতে আমাদের জন্য সবচেয়ে বড় স্ট্রাগল হলো ল্যাব ফ্যাসিলিটিস এবং কন্টামিনেশন। তো আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এটা খুবই কমন। কেউই আমাদের ওইরকম ফ্যাসিলিটিস আমরা পাবো না, বা এটা নিয়ে হাহুতাশ করে লাভ নাই। যেটুকু আছে, যা আছে, নিজের পড়াশোনা যদি করো, লিটারেচার রিভিউ করো, তুমি অবশ্যই যেটুকু তোমার ফ্যাসিলিটিস আছে এটা দিয়ে তুমি একটা পেপার করতে পারবে আমি আশা করি। আর যদি ফ্যাসিলিটিস নাও থাকে, আমাদের এখন এক্সট্রা ডিপার্টমেন্টাল কোলাবোরেশন বা বাইরে টাকা পয়সা দিয়ে করানো, যে কোনো পন্থায় যাইতে হলে যাইতে হবে। কিন্তু নাই, আমি এটা করবো না, এভাবে বসে থাকলে আসলে লাভ নাই। নিলয়। হ্যাঁ দিদি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। আচ্ছা আপু, আমরা তাহলে আগাতে পারি। ওকে, আমাকে তোমরা যে একটা দিছো যে এই স্টাডিটা নিয়ে কিছু বলতে, এবং এর যে ফিউচার পার্সপেক্টিভ বা সিগনিফিকেন্স এটা নিয়ে বলার জন্য। তো এজিং, এজিংটা আমাদের কেন গুরুত্বপূর্ণ? আমরা নর্মালি ভাবি যে এজিং মানে বুড়া টুড়া হয়ে যাচ্ছি, চামড়া কোঁচকে যাচ্ছে, বা চেহারা ছবি সুন্দর নাই। এটা আসলে খুবই সুপারফিশিয়াল বিষয়। কিন্তু এজিং এর যে আমাদের ব্রড যে একটা এরিয়া, সেটা হলো আমাদের ডিজিজ, এজিং রিলেটেড ডিজিজ।
তার ভিতরে সবচেয়ে কমন হলো নিউরোডিজেনারেটিভ ডিজিজ, ক্যান্সার, ডায়াবেটিস, ওবেসিটি অ্যান্ড কার্ডিওভাস্কুলার ডিজিজ। এটা বয়স হলে প্রত্যেকটা মানুষেরই ডিমেনশিয়া, পার্শিয়াল ডিমেনশিয়া হইতে থাকে। ডায়াবেটিস, ওবেসিটি অ্যান্ড কার্ডিওভাস্কুলার ডিজিজ এগুলো তো প্রত্যেকটা ঘরেই এখন বলা যায়। বয়স বাড়ার সাথে সাথে 40-এর পরেই ডায়াবেটিস শুরু হয়ে যাচ্ছে, হার্ট ভালো কাজ করতেছে না। এগুলো হলো এজিং এর সাথে আমাদের হিউম্যানের যে একটা সম্পর্ক, সবচেয়ে ব্রড সম্পর্ক ডিজিজ এরিয়াতে। এবং বর্তমান বিশ্বে এজিং এর সাথে সবচেয়ে বেশি কাজ হয় হলো আমাদের নিউরোডিজেনারেটিভ ডিজিজ, যেটা বিশেষত পার্কিনসন ডিজিজ যেটা, এবং অ্যালজাইমার। এই দুটার সাথে আমাদের এজিং এর খুবই সম্পর্ক। এবং আমেরিকাতে যদি আমি যতগুলো ইউনিভার্সিটির ওয়েবসাইটে, তাদের প্রফেসরদের ওয়েবসাইটে ঘাটাঘাটি করছি, তাদের কাজের ক্ষেত্রে এটা হয় অ্যালজাইমার নাই পার্কিনসন। তো এটা হলো আমাদের ব্রডার সেন্সে কাজের সাথে সম্পর্ক, যদি আমরা বলতে চাই ইস্টের সাথে হিউম্যান পর্যন্ত যদি ইয়ে করতে চাই, এটা হলো আমাদের এরিয়া। আর এই ধরনের স্টাডি সিগনিফিকেন্সটা কি? এই ধরনের স্টাডি সিগনিফিকেন্স হলো জাস্ট সিম্পলি আমরা শুধু ক্যালোরি রেস্ট্রিক্ট করে লং টার্মে আমরা যদি কম খাওয়া দাওয়া করি, সেক্ষেত্রে আমরা প্রভাবিত হইতে পারি যে সাইন অফ এজিং। আমাদের এজিং এর যে ইয়েটা আছে, সাইন এবং সিনড্রোম, যেটা হলো খুবই সুপারফিশিয়াল। আমরা অনেকেই বলি যে চিনি কম খাও, চিনি কম খাইলে স্কিন ভালো থাকবে। এটা মেয়েদের ভিতরে হয়তো অনেকেই আছে, বা চিনি কম খাইলে মোটা হবো না, ঘুম কম আসবে। জানি না কেউ এগুলো শুনছো কিনা। তো এই যে চেহারা ছবি সুন্দর হওয়া, ত্বকের উজ্জ্বলতা বাড়া, বা ত্বকের যে রিঙ্কেল, এগুলো সরাসরি সুগার ইনটেকের সাথে সম্পর্কিত। বিশেষত টেবিল সুগার, যেটা আমরা একদম সাদা চিনি, যেটা চাটার সাথে খাই, এটা। তো আমরা যদি এগুলো মোটামুটি কম করতে পারি, আমরা হয়তো কিছুটা ইয়ং দেখানো সম্ভব, যেটাকে আমরা সাইন অফ এজিং বলতেছি। আর অবশ্যই তো এজিং অ্যাসোসিয়েটেড যে ডিজিজ গুলো আছে, এগুলোর সাথে প্রত্যক্ষ সম্পর্ক আছে আমাদের সুগার ইনটেকের, কারণ সুগারই হলো মেইন থিং, যেটা আমাদের সেলের সমস্ত মেটাবলিজমের সাথে সম্পর্কিত। এবং ক্যান্সার সেলের প্রধান খাবারই হলো সুগার, গ্লুকোজ। এবং লং টার্মে এটার একটা পার্সপেক্টিভ হলো যে বিভিন্ন থেরাপি ডেভেলপ করে। বিভিন্ন থেরাপি কিভাবে হইতে পারে, সেটা হলো আমাদের যে পাথওয়ে গুলো কাজ করে এখানে, ক্যালোরি রেস্ট্রিকশন টু এজিং অর ডিফারেন্ট সেলুলার ফাংশন, এই পাথওয়ে গুলো থেকে আমরা কোথাও যদি কোনো ব্লক করতে পারি, কোনটাকে ওভার এক্সপ্রেশন বা আন্ডার এক্সপ্রেশন করতে পারি, এটা হয়তো ভবিষ্যতে কোনো থেরাপি হিসেবে কাজ করতে পারে। যেটা বর্তমানে একটা ট্রিটমেন্ট হয়তো আছে, অনেকে শুনছো কোলাজেন ট্রিটমেন্ট, স্কিনে কোলাজেন পুশ করতেছে রিঙ্কেল কমানোর জন্য। আমি হয়তো গত শুক্রবারের একটা যে প্রেজেন্টেশন দিছিলাম, ওইখানে কোলাজেন ব্রেকেজ একটা দুইটা প্রোটিনের কথা উল্লেখ করছিলাম, ম্যাট্রিক্স মেলানোপ্রোটিনেস অ্যান্ড টিজিএফ ফ্যাক্টর বিটা। এই প্রোটিনেস গুলা হলো আমাদের ত্বকের কোলাজেন ভাঙতে শুরু করে এজিং এর সাথে সাথে। তো এখন থেরাপি হিসেবে এই কোলাজেনটা এক্সট্রা করে মানুষের স্কিনে পুশ করা হচ্ছে, যাতে তাদের যে রিঙ্কেল গুলো কমানো শুরু করে। তো এরকম যদি কোনো আরো পরবর্তীতে জিনিসপত্র ডেভেলপ করা যায়, হয়তো সেটা থেরাপি হিসেবে কাজ করতে পারে। ক্যান্সারের কথা যেটা বললাম, ডায়াবেটিসের সাথে তো অবশ্যই সবাই জানে যে খাওয়া দাওয়া কম করলে, কন্ট্রোল করলে ডায়াবেটিসের উপকার আছে, কম করে বা বাদ দিয়ে। এটা হলো আমাদের সিগনিফিকেন্স এবং ফিউচার পার্সপেক্টিভ। এখানে ভবিষ্যতে আর কি কি কাজ করা যেতে পারে ল্যাব পর্যায়ে, সেটা হলো এই যে বিভিন্ন পাথওয়ে গুলো আছে, এই মাইটোফ্যাগি, মাইটোবায়োজেনেসিস, অ্যাপোপ্টোসিস, অটোফ্যাগি, এইখানের ভিতরে জিন এক্সপ্রেশনের কি কি পার্থক্য? আমরা তো সব কোনো কিছুই জিন এক্সপ্রেশন লেভেলে দেখি নাই। তো আমরা জিন এক্সপ্রেশন গুলো দেখতে পারি। আর যেহেতু মাইটোকন্ড্রিয়ার সাথে গ্লুকোজের একটা বড় সম্পর্ক আছে, মাইটোকন্ড্রিয়াটাকে আমরা বিশেষত টার্গেট করতে পারি, যেটা এজিং এর সাথে সম্পর্কিত। যেহেতু আমরা এটা ইস্ট মডেলে করছি লং টার্ম গ্লুকোজ স্টারভেশন, এটা আমরা অন্যান্য যে স্পিসিস আছে, সেটা আমরা সি এলিগ্যান্স থেকে শুরু করে, ড্রোসোফিলা থেকে শুরু করে, মাইস থেকে হিউম্যান সেল মডেল, সেল লাইন যেগুলো আছে, এগুলোতে আমরা দেখতে পারি। এবং শেষমেশ ক্যালোরি রেস্ট্রিকশনে কে মিমিক করে এমন কোনো কম্পাউন্ড আমরা বায়োলজিক্যালি বা সিনথেটিক্যালি প্রডিউস করতে পারি কিনা, সেটা মেডিসিন হিসেবে যদি কোনোভাবে তৈরি করা সম্ভব হয়, কোনো প্রোডাক্ট যেটা সিআর কে মিমিক করতে পারবে, তাহলে আমরা নিজের পছন্দ মতো খাওয়া দাওয়া করেও ওই মেডিসিনটা বা ওই থেরাপিটা নেওয়ার মাধ্যমেও ওকে থাকতে পারবো আর কি, ইন টার্ম অফ ডিজিজ কন্ট্রোল।
আমার মনে হয় আমার স্লাইড শেষ।